কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি তোমাকে বুকে টেনে নিতে, আর না পারছি ঘুমাতে। আমার ভাবির ফোনে আমার স্বামীর এরকম একটা মেসেজ দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার নাম ইসরাত জাহান সাথী। 2009 সালে আমার বিয়ে হয়, আর আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। আমি তখন অনার্সে ভর্তি হয়েছি মাত্র। স্বামী সহ শ্বশুর বাড়ির প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে। আমার হাজবেন্ড ছিল হাই স্কুলের ইংলিশ টিচার, আর তার স্কুলটা ছিল আমার বাবার বাড়ি থেকে অনেক কাছে, তাই সে বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতেই থাকতো। 2011 সালে আমি কনসিভ করি। আমার স্বামী সহ শ্বশুর বাড়ির সবাই ভীষণ খুশি ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 4 মাসে আমার প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয়। ডাক্তার আমাকে সম্পূর্ণভাবে বেড রেস্টে থাকতে বলল। আমি রেস্টের জন্য বাবার বাড়িতে একবারের জন্য চলে এলাম। আমার মা, ছোট ভাই আর বড় ভাবি, এই নিয়ে আমাদের সংসার। আমার বাবা অনেক আগেই মারা গেছে। বড় ভাই নৌবাহিনীতে চাকরি করে। আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ অনেক সুখের ছিল, সবকিছুই খুব ভালোভাবে কাটছিল। আর আমার ভাবি খুবই মিশুক প্রকৃতির ছিল, সবার সাথে খুব সুন্দর করে মিশে যেতে পারতো। বেড রেস্টে যাওয়ার পরে স্বামীর সাথে ঘনিষ্ঠ হওয়াটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। এটা নিয়ে আমার স্বামী প্রথম খুব ঝামেলা করত, কিন্তু পরে লক্ষ্য করতাম সে খুব ভালোই আছে। দিন যত যাচ্ছে আমার প্রতি আমার হাজবেন্ডের অবহেলা ততই বাড়ছে। আমার ভাবির সাথে তার হাসাহাসি ঢলাঢলি খুব বেশি আমার চোখে পড়ছিল। কেন জানি না আমার বিষয়টা একদমই ভালো লাগছিল না, কিন্তু তারপরও আমি কখনো কাউকে সন্দেহ করিনি, কারণ ভাবি খুবই ভালো মানুষ ছিল। আর আমিও তো আমার স্বামীকে অনেকটাই বিশ্বাস করি, তাকে মনে প্রাণে ভালোবাসি। একদিন হঠাৎ করেই মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখি আমার স্বামী সিঁড়িতে বসে বসে ফোন টিপতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি না ঘুমিয়ে এখানে কি করতেছেন? তখন সে বলে উঠলো, আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু বাইরে আসছিলাম আর কি। একদিন আমি আমার হাজবেন্ডের একটা গেঞ্জি খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখলাম ভাবি তার রুম থেকে আমার স্বামীর গেঞ্জিটা এনে দিল। ভাবলাম ছাদ থেকে কাপড় আনার সময় হয়তো ভাবির কাপড়ের সাথে মিশে গিয়েছিল। যে কোনো কিছুর দরকার হলে আমার হাজবেন্ড আমার ভাবির নাম্বারেই ফোন দিত। আমি পাশে থাকাতে ভাবি আমাকে ফোনটা দিল। ভাবি অন্যদিকে চলে গেলে আমি কি যেন মনে করে ভাবির ইনবক্সটা একটু চেক করলাম, আর এটাই ছিল আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল। ইনবক্সে দেখলাম আমার হাজবেন্ডের মেসেজটা এরকম ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি তোমাকে বুকে টেনে নিতে, আর না পারছি ঘুমাতে। মেসেজগুলো দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার দুনিয়াটা কেমন ঘুরছিল। বারবার করে আমি নাম্বারটা মিলাতে থাকলাম, এটা আসলে আমার হাজবেন্ডের মেসেজ তো? দেখলাম না, এটা আমার হাজবেন্ডেরই নাম্বার। মেসেজগুলো দেখার পরে আমার প্রেসার বেড়ে গেল, প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো। আমার মা আমাকে দেখে চিৎকার করে বলছে, আমার মেয়েটা এমন করছে কেন? কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো। ভাবি সহ সবাই এলো, আর এদিকে আমার হাজবেন্ডকেও খবর দেওয়া হলো। সে খুব তাড়াতাড়ি করে স্কুল থেকে ছুটি নিয়ে বাসায় চলে এলো। আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না। রাতের বেলা আমার হাজবেন্ড আমাকে বলল, আচ্ছা তোমার হঠাৎ করে কি এমন হলো? সকালে তো তুমি ঠিকই ছিলে। আমি কোনো উত্তর দিলাম না। রাগে ঘৃণায় আমি অন্যদিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। রাত বাজে তখন 2টা। খেয়াল করে দেখলাম আমার স্বামী আমার পাশে নেই। টর্চ লাইট দিয়ে ভালো করে খুঁজতে লাগলাম, আর খেয়াল করলাম পুকুর ঘাট থেকে তার কণ্ঠের আওয়াজ আসছে। মনে হচ্ছে সে ফোনে কারোর সাথে কথা বলছে। আমিও মান সম্মানের ভয়ে কিছুই বললাম না। কত বোকা ছিলাম, ভাবতাম এসব শুনলে হয়তো ভাইয়া ভাবিকে অনেক মারবে। মনে মনে ভাবতাম সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা সবার নজর আসতে লাগলো। এর মধ্যে একদিন আমার ভাবি নাকি তার বাবার বাড়িতে যাবে। তখন মা বলল ছোট ভাইকে নিয়ে যেতে, কিন্তু সে নাকি একাই যাবে। আর এদিকে সারা দিন ধরে আমার স্বামীর কোনো খোঁজ নেই। বুঝতে পেরেছিলাম তিনি হয়তো ভাবির সাথেই আছেন। আর এদিকে ছোট ভাই সে বলল তার দুলা ভাই নাকি আজকে স্কুলে যায়নি। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। রাতের বেলায় একজন প্রতিবেশী এসে বলল, আচ্ছা সাথী, জামাই কি আমাদের বৌমাকে নিয়ে শহরে গেছে? কথাটা শোনার পরে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। রাত বাজে 1টা। আমার স্বামী বাসা আসলেন। মা বললেন টেবিলে ভাত বাড়া আছে, খেয়ে নাও। কিন্তু তিনি তখন বলে ওঠেন তিনি নাকি তার কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়ে এসেছেন, তাই এখন আর কিছু খাবেন না। আমিও তখন তার ফোনটা হাতে নিলাম আর বললাম, কোন স্টুডেন্টের বাসা থেকে খেয়ে এসেছেন শুনি? আপনার স্টুডেন্টকে একটা কল দেন তো। আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বলল এখন অনেক রাত, সকালে ফোন দিব। আমি সেদিন কাঁদতে কাঁদতে তাকে বলেছিলাম আমার ভাইয়ের মান সম্মান আপনি খায়েন না। সে উঠে বলল, কি হয়েছে তোমার? আমি কাঁদছি আর বলেই যাচ্ছি। পরদিন শ্বশুর বাড়ি থেকে সবাই আমাকে দেখতে আসলো। সবাই আমার সাথে বড় ভালো ব্যবহার করছে। আর এদিকে ভাবি আমার স্বামীর ফোনে বারবার ফোন দিচ্ছে। আমি রিসিভ করতেই লাইনটা কেটে দিল। আর আমার স্বামীও বুঝতে পেরে গিয়েছিল যে আমি তাদের কুকীর্তি ধরে ফেলেছি। আমার সাথে আমার স্বামী খুব সুন্দর ব্যবহার করতে লাগলো। 10 দিনের মতো সবকিছু ভালোই কাটছিল। ওমা, সকাল হতেই দেখি ভাবি হাজির। আমার স্বামীর দিকে রাগে রাগে চোখে তাকাচ্ছে, আর আমার স্বামী তেমন একটা পাত্তা দিচ্ছে না। এদিকে ভাবি তো জ্বলে পুড়ে একাকার। বাচ্চার চেকআপের জন্য আমি গিয়েছিলাম শহরে। সেদিন বাচ্চার চেকআপ করাতে গিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল। আমার ননদের বাসা ছিল শহরের দিকে। ননদ বলে উঠলেন, আজকের রাতটা এখানেই থেকে যাও, সকালে যেও। কিন্তু আমার মনটা প্রচন্ড ভাবে ছটফট করতে লাগলো। দেখলাম বড় ভাইয়া কল করেছে। ভাইয়া কল করে বলছে সকাল হলে কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাবি। আমি বাড়ি আসছি। আমি পরের দিন সকালেই বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে
দেখলাম সবকিছুই স্বাভাবিক। আমার হাজবেন্ডও স্কুলে চলে গিয়েছিল। তারপর জানতে পারি আমাদের এক প্রতিবেশী নাকি ভাবি আর আমার স্বামীকে পুকুর ঘাটে গতকাল রাতে হাতে নাতে ধরেছে, আর তারা দুজনে নাকি আপত্তিকর অবস্থায় ছিল। আর সেই প্রতিবেশী নাকি আমার ভাইয়াকে কল করে সব জানিয়েছে, কারণ ভাইয়ার সাথে ওনার খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। তাই পরের দিন সকালেই ভাইয়া বাড়িতে চলে আসে। এসে ভাবির সাথে প্রচন্ড ঝগড়া, রাগারাগি আর চিৎকার চেঁচামেচি শুরু করে। ভাবিও চিৎকার করে বলতে থাকে সে নাকি ভাইয়ার সাথে আর সংসারই করবে না। সিদ্ধান্ত হলো আমার পরিবার আর আমার শ্বশুর বাড়ির পরিবার নাকি একসাথে বসবে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আমি যতদিন বাবার বাড়িতে আসি ততদিন নাকি ভাবিও তার বাবার বাড়িতে থাকবে। আমার ভাইয়া ডিভোর্স দিতে চাইলে আমার ভাবির বাবা মা ক্ষমা চায়। আর দেখতে দেখতে এদিকে আমার 9 মাস হয়ে এলো। প্রচন্ড শারীরিক জটিলতায় ভুগছিলাম আমি। প্রেশার অনেক বেশি ছিল আমার, আর সেই সাথে ডায়াবেটিস। ইমার্জেন্সি ভাবে আমাকে সিজার করানো হয়। সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমার মেয়ে হয়। আমার মেয়ে হয়েছে, অথচ একটা বার আমার স্বামী আমার মেয়েটাকে দেখতে এলো না। আমার ভাইয়া নাকি ভাবির সাথে পালিয়ে গিয়েছে। আর এই কথা আমার মা আমাকে কাঁদতে কাঁদতে এসে বলে। একে তো বুক ভরা ব্যথা, সিজারের এত ভয়ঙ্কর যন্ত্রণা, তার উপরে এই ভয়ঙ্কর খবরটা শুনে আমি আর আমার মধ্যে ছিলাম না। আমি কাঁদতে কাঁদতে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম। সারাটা দিন ধরে তাকে ফোন দিতাম, কিন্তু সে নাম্বারটা অফ করে রেখেছিল। প্রায় 20 দিন পরে আমার শাশুড়ির কাছে আমার স্বামী ফোন দেয়। আমার শাশুড়ি তাকে বুঝায় তুই চলে আয় তাড়াতাড়ি, সাথী মরে যাবে। পাক্কা 20 দিন পরে মাগরিবের সময় আমার নাম্বারে সে ফোন দেয়। আমি তাকে চিৎকার করতে করতে বললাম তোর বাচ্চা তুই নিয়ে যা, আমি নিজেকে শেষ করে দিব, আমিও আর তোর সংসার করতে চাই না। সে কিছুই বলল না, লাইনটা কেটে দিল। পরের দিন সকালে ভাইয়া চাকরিস্থলে ফেরার সময় আমার মাথায় হাত রেখে বলে সাথী বাচ্চাটা একটু বড় হোক, তুই ধৈর্য ধর আর পড়াশোনাটা চালিয়ে যা। তোর এই ভাই যতদিন আছে ততদিন তোকে কষ্ট পেতে হবে না বোন, তুই নিজের খেয়াল রাখিস। আমি গেলাম। আমার মেয়ের নাম রাখা হলো সানিতা। 3 মাস কেটে গেল, আর আমিও বেহায়ের মতো লুকিয়ে লুকিয়ে স্বামীর সাথে যোগাযোগ করি। তার সাথে একটুখানি কথা বলার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে থাকে। আর এদিকে আমার স্বামী আমাকে জানায় সে নাকি আমার সাথে সংসার করতে চায়। আর মেয়ের কথা চিন্তা করেও আমি সিদ্ধান্ত নেই আমি আবার তার কাছে ফিরবো। এদিকে হাজবেন্ডও ফোন দিয়ে বারবার জানতে চায় আমি কখন যাব। সে নাকি আমার জন্য বাসা ঠিক করেছে। নভেম্বরের 5 তারিখে মা ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে আমি মিথ্যা মরিচিকার পেছনে ছুটে যাই। শহরে এসে তাকে ফোন দিতেই সে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। সে আমাকে নিয়ে তার ঠিক করা ভাড়া বাসায় উঠে। এখানে এসে দেখি অন্যরকম একটা জীবন। 5টা পরিবার একটা বাথরুম ব্যবহার করে, একটা কিচেন ব্যবহার করে, ছোট্ট একটা বস্তির মতো রুম। নারায়ণগঞ্জের একটা টেক্সটাইল মিলে সে জব নিয়েছে। 15-20 দিন পর একদিন সে বাসা আসছে না, কোনোভাবেই ফোন ধরছে না। অচেনা অজানা একটা জায়গায় এসেছে। কোথায় যাব, কার কাছে গিয়ে তাকে খুঁজবো, কিছুই মাথায় ঢুকতেছিল না। হঠাৎ রাত 12টায় সে কল দিয়ে বলল তুমি ঘুমিয়ে পড়ো, অফিসে একটু কাজের চাপ আছে তো আমি সকালেই ফিরবো। এই বলেই সেই ফোনটা কেটে দিল। এটা বলার 1 সপ্তাহ পর পর্যন্ত সে বাসায় আসেনি। 7 দিন পরে সে অনেক বাজার সদাই করে বাসায় নিয়ে আসে। একদিন ভয়ে ভয়ে মায়ের নাম্বারে কল দেই। মা আমাকে কান্না করতে করতে বলে তুই বেঁচে আছিস মা? মা আমাকে জানায় আমার ভাবি নাকি আমার স্বামীর সাথে নারায়ণগঞ্জেই থাকে। ভাবির ফ্যামিলির লোকজনে নাকি মাকে জানিয়েছে। এটা শোনার পরে আমি আর আমার মধ্যে ছিলাম না। একদিন ভাবি আমার বাসায় আসে। দরজা খুলে দেখি ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি আমার কাছে এসে আমার চুলমুটি টেনে ধরে বলে কুত্তার বাচ্চা আমার স্বামীকে কোথায় রেখেছিস বল, তুই আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিস। আর এদিকে আমার স্বামী আসে, এসে ভাবিকে মারতে লাগে আর বলে তোর কারণেই আমার সংসারটা নষ্ট হয়েছে। তাদের চিৎকার চেঁচামেচি আর ঝগড়াঝাটিতে পুরা বাসার মানুষ জড়ো হয়ে গেল, আর সবাই আমার ভাবিকে তাড়িয়ে দিল। সকালে আমার বর আমাকে এটা সেটা বলে খুব হাসাচ্ছিল। আমাকে বলল চলো আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। মেয়েটার কথা ভেবে ভাবলাম ঠিক আছে যাই, বাইরে থেকে ঘুরে আসলে হয়তো মনটা একটু ভালো লাগবে। ওই দিন সারাদিন আমরা ঘোরাঘুরি করলাম। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে আমার স্বামী আমাকে বন্ধুর বাসায় নিয়ে যাওয়ার কথা বলে আমাকে আর আমার মেয়েকে 3 তলা ভবনের একটা ফ্ল্যাটে উঠালো। সেখানে একটা মহিলার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল ইনি হচ্ছে আমার বন্ধুর বউ, ওনার সাথে একটু গল্প করো, আমি আসছি। দেখলাম 2টো বাচ্চা মেয়ে এসে আমার মেয়েটাকে নিয়ে গেল। তারা নাকি আমার মেয়ের সাথে খেলবে। এই ভবনে মেয়ের সংখ্যাই বেশি, আর তারা কেমন যেন অদ্ভুত নোংরা কাপড় চোপড় পরে হাঁটাহাঁটি করছিল। বিষয়টা আমার একদমই ভালো লাগছিল না। কিছুক্ষণ পরে একজন মহিলা আসলো। আমি তাকে বললাম আপা আমার মেয়ে কোথায়? সে বলল তোমার মেয়ে ওই রুমে আছে। মেয়েকে দেখতে আমি সেই রুমে ছুটে গেলাম। রুমে ঢুকতেই কে যেন দরজাটা ধাক্কা দিয়ে বাহির থেকে লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে একজন মহিলা এসে আমাকে বলল তোমাকে 2 লক্ষ টাকার বিনিময়ে এখানে বিক্রি করা হয়েছে, ভনিতা না করে তৈরি হয়ে যাও। আমার আর বুঝতে বাকি রইল না যে 2 লক্ষ টাকার বিনিময়ে আমার স্বামী আমাকে এই খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে। কিন্তু আমার মেয়ে কোথায়? মহিলাটা চলে যাওয়ার পরে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার সাথে তখন আমার ফোনটা ছিল। বুদ্ধি করে আমি দ্রুত ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া আমার সব কথা শুনে কান্নায় ভেঙে পড়লো। ভাইয়া আমাকে বলল তুই ফোনটা কোনোভাবে হাতছাড়া করিস না। সকালবেলায় ভাইয়া পুলিশ নিয়ে এই বাসায় হাজির হলো। ফোনটার উসিলায় আল্লাহ সেবার আমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। ওদেরকে রিমান্ডে নেওয়ার পরে জানা যায় ওরা নাকি আমার মেয়েকে বিদেশে পাচার করে দিয়েছে। আমার কলিজার টুকরাকে হারিয়ে আমি জিন্দা লাশের মতো বেঁচে আছি।